ওকে, আচ্ছা এই ক্ষেত্রে আমি অলওয়েজ একটু লিবারেল টাইপের, মানে তবে ব্যাপার হচ্ছে সবাইকে একটু মানে ওই সবাই যদি রাজি থাকে তাহলে আর কি। হ্যাঁ স্যার, একটু দেখেন যদি সবাই রাজি থাকে। আচ্ছা, কারো কোনো আপত্তি আছে মানে মিড উইকের পরের উইকে মিড দিতে? না না স্যার, স্যার, পরের আমার উইকেটে আপত্তি নাই স্যার। কোনো আমার আপত্তি নেই মানে? হ্যাঁ, কার আপত্তি আছে? আপত্তি থাকলে বলতে পারে, কোনো সমস্যা নেই, আপত্তি থাকতেই পারে। না স্যার, আপত্তি নাই স্যার আমার। আচ্ছা, আপত্তি নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মিড উইকের পরের উইকে। ওকে ওকে, স্যার। then in that case we will have the meet 18 তারিখে। yeah August 18, ওকে, আগস্টের 18 তারিখে আমরা মিট দিব। জি স্যার। মিডের আগের উইকে আমরা একটা কুইজ দিব, হ্যাঁ। আচ্ছা, মিডের আগের উইকে কুইজ দিলে সেই কুইজটা কবে হবে? আচ্ছা মিডের আগের উইকে কুইজ দিতে একটু সমস্যা না, অন্যান্য মিড টিট থাকবে, প্রিপারেশন নিতে প্রবলেম না। আচ্ছা ওকে, দেখা যাক সামথিং, হ্যাঁ। আগে এই কুইজটা সলভ করে নিই, তারপরে অন্য চিন্তা করবো। বাই দ্য ওয়ে, আমাকে একটু না একটু পরে একটু মনে করাই দিন যে আমরা হচ্ছে মিড উইকে না, মিড উইকের পরের উইকে মিড দিতে চাচ্ছিলাম, হ্যাঁ। কালভি, জি স্যার। ভাই একটু মনে করাই দিও, কারণ আমার অবস্থা তো জানা যায়, আমার আবার কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, জি স্যার। একটু মনে করাই দিও আমাকে। স্যার আমাদের মিডের সিলেবাসটা কি হবে? তখন বলে দিব, আগে বলে দিব, ঈদের বন্ধের আগে বলে দিব, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে সবকিছু মানে কোনো কিছু আগে সিস্টেমে হবে না, সো ওরি হওয়ার কোনো কারণ নেই। সিলেবাস হচ্ছে এমনই মানে ওই সহজ ছোটই থাকবে আর কি, খুব যে বেশি বড় থাকবে এরকম না। আর মিডের যে সিলেবাস, মিডের সিলেবাস ফাইনালে থাকবে না। এই আমার এই কোর্সের জন্য আর কি, অন্য কোর্সের গুলো আমি জানি না, এই কোর্সের জন্য মিডের সিলেবাস ফাইনালে থাকবে না। কোশ্চেন কি স্যার হচ্ছে মানে ব্রড কোশ্চেন টাইপের তো হবে না মনে হচ্ছে। না, খুব খুব বেশি মানে ব্রড কোয়েশ্চেন থাকবে না, রিটেন কোয়েশ্চেন দিব, কিন্তু ওগুলোর অ্যান্সার হবে খুবই শর্ট টাইপের অ্যান্সার আর কি। কারণ তোমাদের তো টাইপ করতে হবে, টাইপ করতে তো আসলে অনেক কিছু সময় লাগে আর কি। তো ওই সহজ আর কি, 2-3 মিনিটে অ্যান্সার দিয়ে যাওয়া যায় এরকম টাইপের আর কি। আমি যেটা করতে পারি, ফর এক্সাম্পল এমসিকিউ আর ট্রু ফলস এর জন্য আমি হচ্ছে একটা কোয়েশ্চেন দিলাম, ওটাতে টাইম দিয়ে দিলাম যে এতক্ষণের মধ্যে দিয়ে দিতে হবে। আর হচ্ছে ওই যেটা টাইপ করতে হবে সেটার জন্য না হয় এক্সটেন্ডেড সময় দিলাম আর কি। আচ্ছা স্যার। তবে ওই কোয়েশ্চেন গুলো ওরকম ব্রড কোয়েশ্চেন হবে না যে এরকম অনেক কিছু মুখস্থ করে লিখে ফেলতে হয়। মানে স্যার আমরা যেটা জাস্টিফিকেশন দিতাম ওই টাইপের? ইয়া, সামথিং লাইক দ্যাট। মোর কোয়েশ্চেন হতে জাস্টিফিকেশন টাইপ হবে আর কি। কোয়েশ্চেন আসলে না, এখন কিন্তু আমরা আমাদের দেশে এখনো ট্রেডিশনাল ওয়েতে কোয়েশ্চেনের এক্সাম দিই, কিন্তু কোয়েশ্চেন এরকম হওয়া উচিত না। কোয়েশ্চেন হওয়া এরকম উচিত যে আমি মানে ওপেন বুক টাইপের, যে আমি কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, আমার সামনে সবকিছু থাকবে, অল দ্য রিডিং ম্যাটেরিয়ালস, দ্য বুক, এভরিথিং। সেই মানে ধরনের স্যার কোয়েশ্চেন করতে গেলে একটু অনেক বেশি সময় লাগে, তো অত সময় নাই কোয়েশ্চেন করার মতো, হ্যাঁ। ক্রিটিক্যাল অ্যানালাইসিস টাইপের কোশ্চেনের বলছেন? ইয়েস, ইয়েস, ক্রিটিক্যাল অ্যানালাইসিস। কোয়েশ্চেন ক্রিটিক্যাল অ্যানালাইসিস হওয়া উচিত। মানে এই শুধু শুধু এত কিছু মুখস্থ করে রাখলে আসলে তাহলে কেমন হবে? আমি নিজে পার্সোনালি হচ্ছে খুবই উইক, আমার কোনো কিছু মনে থাকে না আর কি। স্যার সো আমি নিজে ওই টাইপের কোয়েশ্চেন পছন্দ করি না, যেগুলো তো অনেক বেশি মুখস্থ করতে হয়। কিন্তু আনফরচুনেটলি স্টিল না আমাকে এই ধরনের কিছু কোয়েশ্চেন করতে হয় মাঝে মাঝে এক্সামে আর কি। অলদো আই ডোন্ট লাইক ইট, ইয়া। আমাদের ল্যাবে তো তাহলে স্যার ফার্মেন্টারও থাকতে হবে, না দেখে কিভাবে বুঝবো? এইভাবে স্লাইড দেখে তো মুখস্থ ছাড়া কোনো উপায়ও নাই। ইয়া, আমি খুবই খুশি হতাম, আমি না একটা ফার্মেন্টেশন কেনার চেষ্টা করেছিলাম, ট্রাস্ট মি, হ্যাঁ, এই বছরের শুরুর দিকে চেষ্টা করতেছিলাম। প্রাইসটা একটু বেশি আর কি। এন্ড তারপরে আমি চেষ্টা করতেছিলাম, লকডাউন হয়ে সব শেষ হয়ে গেছে। মানে লকডাউন হয়ে সব ইয়া হয়ে গেছে, কি বলা যায়, এই স্থগিত হয়ে গেছে। স্থগিতের ইংলিশ কি? পোস্টপন। ইয়া, পোস্টপোন, পোস্টপোন। আমার ইংলিশ ভোকাবুলারির অবস্থা একটু করুন। ফার্মেন্টারের সমস্যা কি, ইভেন হচ্ছে ল্যাব স্কেল যদি একটা ফার্মেন্টার কিনা মানে সেটার প্রাইসও পড়ে যায় বেশ হাই, একদম যদি লোয়েস্ট কিনতে গেলেও মানে ওই 15 লাখের উপরে যাওয়া লাগে। তা হচ্ছে 15 লাখে যে খুব ভালো জিনিস পাওয়া যায় তাও না আর কি।
কারণ ফার্মেন্টার একটা আমার নিজেরই দরকার ছিল। ওই আমার কিছু এই একটা স্টুডেন্ট হচ্ছে ইয়া নিয়ে কাজ করতেছে আর কি, ওই ইস্ট নিয়ে আর কি, ইজ ট্রাইং টু আইসোলেট বেটার ইস্ট স্ট্রেন। ওয়াইন নিয়ে ওই যে নাফিস নাকি নাসিফ কে জানি কাজ করতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি চেনেন নাকি নাসিফকে? নাসিফ নূর, ইয়া ও আচ্ছা, নাসিফ নূর আমার স্টুডেন্ট, আমার থিসিস স্টুডেন্ট আর কি। জি স্যার, ওই যে ল্যাবে কাজ করার সময় আর কি দেখতাম ও কাজ করতেছে দুজনে ও মিলে আচ্ছা। ওয়াইন নিয়ে গল্প। হ্যাঁ ওই নাসিফ হচ্ছে আই মিন ইয়া ছেলে, খুবই আই অ্যাকচুয়ালি লাইক হিম, মানে ওই পুরোপুরি এই প্রজেক্টটা পুরোটাই বেসিক্যালি ওর ব্রেন চাইল্ড আর কি। জি স্যার, ওকে এটাই বলছিলাম যে আমাদের ভার্সিটিতে এরকম প্রজেক্ট কেউ অ্যাপ্রুভ করে, তো এইবারই প্রথমবার। মানে পুরাটাই হচ্ছে ওর ওর ব্রেন চাইল্ড, এবং ও অনেক কিছুই করছে। ওইটা অ্যাকচুয়ালি একটা খুব চমৎকার ব্যাপার হতো। ইভেন ধরেন যদি আমি আপনাদের ক্লাসে একদিন হচ্ছে আমরা ল্যাবে গিয়ে যদি দেখতে পারতাম, কারণ ও নিজে হচ্ছে ল্যাব ফার্মেন্টটা তৈরি করেছে আর কি, মানে ল্যাবরেটরি স্কেল প্লাস হচ্ছে। জি স্যার, নতুন নতুন কিছু কাজ আর কি নিজে নিজে। হ্যাঁ মানে ইট ওয়াজ অ্যামেজিং। আর ফরচুনেটলি যেটা হয়েছে কি, আমি আমি নিজে কিন্তু যে এই ফার্মেন্টেশন টেকনোলজি নিয়ে খুব বেশি কাজ করিনি আমার জীবনে, বাট আই হ্যাভ এ ফ্রেন্ড হু ইজ অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড আর কি। সো নাসিফের একজন কো সুপারভাইজার আছে বাংলাদেশি, বাট উনি জাপান থেকে নাসিফকে সুপারভাইজ করে। এনিওয়ে আচ্ছা, যেটা হচ্ছে দেখা দেখা যাক, ফার্মেন্টার কেনার একটা প্রসেস আমি করতেছিলাম আর কি, কিন্তু এই লকডাউনের কারণে ওটা পোস্টপন্ড হয়ে গেছে। একটা ফার্মেন্টার পেলে আমাদের অনেকেরই সুবিধা হতো, আমরা একটু ফার্মেন্টারটা নিয়ে কাজ টাজ করতে পারতাম। যাই হোক, এই রেকর্ড হচ্ছে তো, স্যার সব একটা কথা বলা কোয়েশ্চেন যাবে না। ছিল। ইয়েস প্লিজ প্লিজ। ইয়া স্যার ডাউন টাইম এটা একটু এক্সপ্লেইন করবেন? আচ্ছা, ডাউন টাইম স্লাইড 56 জি। 56 না, কই গেল 56? ওকে হ্যাঁ ওকে। আচ্ছা, ডাউন ডাউন টাইম হচ্ছে কি, ধরেন আপনি হচ্ছে ব্যাচ ফার্মেন্টার ইউজ করতেছেন, তো ব্যাচ ফার্মেন্টারে তো আমাদের ব্যাচ ওয়াইজ ফার্মেন্ট করতে হয়, যে আমরা হচ্ছে একটা ব্যাচ ফার্মেন্টেশন করলাম, তারপরে হচ্ছে আরেকটা ব্যাচ করব। এই যে আমরা একটা ব্যাচ ফার্মেন্টেশন করলাম, এটা শেষ হওয়ার পর কি আমাদের হচ্ছে আমাদের প্রোডাক্টটা হারভেস্ট করতে হবে, সেই ফার্মেন্টেডটা হচ্ছে ক্লিন করতে হবে, ক্লিন করার পর সেটাকে আবার স্টেরাইল করতে হবে। তো এটার জন্য একটা সময় চলে যাবে না? জি। সো এই এই সময়টাকে বলা হয় ডাউন টাইম, মানে আমাদের কিছুক্ষণের, মানে একটা বেশ বড় সময়ের জন্য কিন্তু ফার্মেন্টেশনটা অফ রাখতে হবে। আচ্ছা। এটাকে ডাউন টাইম, এটাই হচ্ছে ডাউন টাইম আর কি। এই জন্য হচ্ছে ব্যাচ ফার্মেন্টারের এটা একটা বড় সমস্যা হচ্ছে, যেহেতু বিটুইন ইচ ব্যাচ দেয়ার ইজ এ লং ডাউন টাইম, কারণ ওই সময় হচ্ছে আমাদের ফার্মেন্টটা ক্লিন করে সেটাকে হচ্ছে স্টেরাইল করতে হয়। দ্যাট মিন্স উই হ্যাভ টু প্রিপেয়ার দ্য ফার্মেন্টার ফর দ্য নেক্সট ব্যাচ। এটা একটা বড় প্রবলেম আর কি ব্যাচ ফার্মেন্টারের ক্ষেত্রে, ইভেন ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইট ফর দ্য ইন্ডাস্ট্রি লেভেল। কন্টিনিউয়াস ফার্মেন্টারের ক্ষেত্রে ডাউন টাইম তো নাই, সেটা কন্টিনিউয়াস চলতেই থাকে, মানে কন্টিনিউয়াস হচ্ছে ব্যাচ ফার্মেন্টেশন। ইয়া। বুঝছি স্যার, থ্যাংক ইউ। তো যেটা হচ্ছে কি, আচ্ছা এই ডাউন টাইমটা আসলে বড় কেন এটা? আচ্ছা, আপনার বাংলাদেশে তো আসলে কেরু বাদে আর কেউ নাই, কখনো কেউ কেরুতে গেছেন? কেরুর নাম শুনছেন সবাই? জি কেরু স্যার। এন্ড কেরু, স্যার আমি গেছি। ও গেছো না? কেরুর ফার্মেন্টার হ্যান্ড স্যানিটাইজার বের করছে এই করোনা উপলক্ষে। ইয়া, মানে ওরা তো অ্যালকোহল প্রডিউস করে আর কি। কেরু কেরু কিন্তু ওই ড্রিঙ্কিং কোয়ালিটির অ্যালকোহল প্রডিউস করে, কিন্তু পুরোটাই মানে এক্সপোর্ট করে আর কি। মানে সব অ্যালকোহল তো আমরা খাই না, না? না স্যার। কারণ হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে প্রচুর অ্যালকোহল প্রয়োজন হয়, মানে ইথানল আর কি, আর অ্যালকোহল থেকে মানে ইথানল, প্রচুর ইথানল ইউজ হয় সলভেন্ট হিসেবে স্পেশালি। আচ্ছা এই আলভি, কেরুতে যে ছিল ফার্মেন্টার, ওদের হচ্ছে বায়োরিয়েক্টরের সাইজ কত ছিল? স্যার আমি তো এমনি গেছি, আমি কোনো ইনফরমেশন পাই নাই। ও আচ্ছা ঠিক আছে, মানে দেখে কি মনে হয়েছে কয়তলা সমান হবে? 5 তলা, 4 তলা, 6 তলা? 4 তলা মতন হবে, বাট ভিতরে মানে ঢোকাটা খুবই বিশ্রী অবস্থা ছিল, মানে রেস্ট্রিক্টেড ছিল না? রেস্ট্রিক্টেড না, ভিতরে ঢুকতে পারছি, উপরে উঠতে পারছি, কিন্তু এত গন্ধ যে বেশিক্ষণ থাকতে পারি। আচ্ছা, আমি আসলে জিজ্ঞেস করলাম কেন, যেটা হচ্ছে এই যে আমাদের আফিয়ার কোশ্চেন, আফিয়া না? হ্যাঁ ওকে, আফিয়া, হ্যাঁ আফিয়ার কোশ্চেনের সাপেক্ষে আর কি, মানে দেখা যায় কি যে ইন্ডাস্ট্রিয়াল যে ফার্মেন্টার গুলা, এগুলোর কিন্তু সাইজ হয় অনেক বড়।
মানে এগুলাকে হচ্ছে পুরোপুরি ক্লিন করে সেটাকে স্টেরাইল করা, এটা একটা লম্বা সময়ের ব্যাপার আর কি, অনেক সময় চলে যায় এটার পিছনে। আমি একবার ইয়েতে অবশ্য আমার সৌভাগ্য হয়েছিল দুইটা ডিফারেন্ট টাইপের ওয়াইন রিফাইনারিতে যাওয়ার, একটা ছিল ট্রেডিশনাল আর একটা ছিল হচ্ছে ওই ট্রেডিশনাল না আর কি, সেটা ছিল হচ্ছে ওই মডার্ন টাইপ আর কি। তো মডার্নটার গল্প বলি, মডার্নটার কি, মডার্নটার ক্ষেত্রে হচ্ছে এরকম ফার্মেন্টে হচ্ছে বিশাল বড় বড় হয় আর কি, বিশাল এরকম 5 স্টোরিড 6 স্টোরিড, হ্যাঁ এরকম এরকম লম্বা লম্বা হয় যে, ওকে। সো ওগুলার ক্ষেত্রে হচ্ছে সবাই যে আবার কন্টিনিউয়াসে করে এরকম না, প্রচুর কিন্তু ব্যাচ আছে। আমি জাপানে হচ্ছে একটা কোম্পানিতে গিয়েছিলাম, সরি কোম্পানিটার নাম ভুলে গেছি, পিচ ফল আছে না, পিচ, পিচ থেকে হচ্ছে ওরা ওই ইয়া তৈরি করে আর কি, ইথানল তৈরি করে। ওই 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 ড্রিঙ্কসটাকে ওরা ওয়াইন বলে না, এটা একটা ডিফারেন্ট নাম আছে, নামটা আমার ঠিক মনে নেই, যাই হোক। ওদের ওখানে দেখেছিলাম এরকম প্রায় 6 তলা বিল্ডিং এর সমান উঁচু আর কি, অলমোস্ট লাইক 6 স্টোরি বিল্ডিং টল। দ্যাট ফার্মেন্টেড দে লেফট ইট ফর 20 ইয়ার্স। আমি একটু অবাকই হয়েছিলাম, মানে ওরা হচ্ছে কনভেনশনাল ফার্মেন্টেশন আর মডার্ন ফার্মেন্টেশনের একটা ব্লেন্ড তৈরি করেছে আর কি। ওরা হচ্ছে এরকম বড় বড় ফার্মেন্টার কয়েকটা ছিল ওদের, যেগুলো হচ্ছে ওরা ফার্মেন্টেশন প্রসেস করে জাস্ট লেফট ইট, এরকম 20 বছর ধরে তারা ওটাকে ফেলে রাখছে আর কি। ওদের টার্গেট এরকম যে আরো 10 বছর পরে ওখান থেকে হচ্ছে কালেক্ট করা শুরু করবে। এটা মানে এটা আমি না জানতাম না যে এরা হচ্ছে যে ট্রেডিশনাল ফার্মেন্টেশনটাকে যে একদম মডার্ন করে ফেলছে, যে লার্জ স্কেলে ফেলা রাখবো ফার্মেন্টার বানায় আর কি। কারণ ইউজুয়ালি এই ধরনের ফার্মেন্টেশনের ক্ষেত্রে তারা করে কি, যে একবার ফার্মেন্টেশন করলো, হারভেস্ট করে নিয়ে গিয়ে আরেকবার করলো আর কি। ট্রেডিশনালের ক্ষেত্রে যে কাজটা করে, ট্রেডিশনালে কিন্তু এরকম আছে যে বছরের পর বছর ফেলে রাখা যায়, কারণ যতদিন ফেলে রাখা হবে তত হচ্ছে এই ফ্লেভার বাড়তে থাকে আর কি। স্যার এটার একটা ভিডিও আমি দেখছিলাম, মানে এটা ভিডিও দেখে কেরুতে গেছিলাম দেখতে সামনাসামনি। ওইটা হচ্ছে আচ্ছা, ডিসকভারিতে দেখাইছিল জ্যাক ড্যানিয়েলের ফার্মেন্টেশন। ওকে, জ্যাক ড্যানিয়েল ইজ নাইস থিং। এনিওয়ে, যেটা হচ্ছে জ্যাক ড্যানিয়েল ওরা কি, ওরা তো মানে এজিং করে এটাকে না, আচ্ছা এই সরি বলতে ভুলে গেছি, এই প্রসেসটাকে এজিং বলা হয় আর কি। হ্যাঁ, অ্যালকোহল এজিং করাটা খুব নেসেসারি। মানে ওরা যে প্রসেসে যায় কেরু বা এরা হচ্ছে ওই প্রসেসে যায় না। জ্যাক ড্যানিয়েলের ওটা হচ্ছে ইবনি কাঠ এনে সেটা পুরায়, সেটা আবার হচ্ছে একটা বিশাল বড় হচ্ছে ওয়্যার হাউসে রেখে দেয়, ড্রামে ভরে। সেই ড্রামটা আবার ভিতরে পুরায়, মানে ভিতরের অংশটুকু পুরায়, বাইরের অংশটুকু পুরায় না, ভিতরের অংশটুকু কালো হয়ে যায়, দেন ওই কালার, ওই কালো থেকে কালারটা আসে। এক্স্যাক্টলি। আমি হচ্ছে ওই ইয়াতে একবার নিউ মেক্সিকোতে একটা ট্রেডিশনাল ওয়াইন রিফাইনারি ভিজিটে গিয়েছিলাম আর কি। ওখানে হচ্ছে ওরা ওরা গ্রেপ থেকে করে আর কি। এবং গ্রেপ থেকে ওই যে আমরা টিভিতে দেখতাম না যে পায়ে বড় মোজা পরে পা দিয়ে ম্যাশ করতেছে, ট্রেডিশনাল এখনো মানে স্টিল নাও মেনি ট্রেডিশনাল রিফাইনারি দে ডু ইট, দে ম্যাশ দ্য গ্রেপ বাই দেয়ার ফুট, পা দিয়ে ইয়া করে। আচ্ছা, যাই হোক, ওরা দেখতাম ওরা হচ্ছে যে ব্যারেল, কাঠের ব্যারেল ইউজ করতো, এবং ওই কাঠটা ইউএস এরও না, ওই কাঠটা হচ্ছে তারা গ্রিক থেকে নিয়ে আসতো, পার্টিকুলার এক ধরনের গাছ থেকে। আমি তো তখন থেকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি অন্য মানে কাঠ ইউজ করার চেষ্টা করছেন নাকি কখনো, তো বলছে যে এরা ট্রাই করে দেখছে, বাট যখনই তারা কাঠ চেঞ্জ করে ফ্লেভার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে এজিং এর সময় এই কাঠ থেকেও কিন্তু কিছু ফ্লেভার আসতে থাকে। এই জিনিসটা স্যার মানে জ্যাক ড্যানিয়েলেরও হয়, মানে হ্যাঁ, ওরা হচ্ছে কাঠটা হচ্ছে, মানে ওদের মেন জিনিসটা ফ্লেভারটা হচ্ছে কাঠে, আর কাঠটা এক্স্যাক্টলি। হচ্ছে ওরা পুরায়, পুরানোর পরে কাঠ থেকে ওই গন্ধটা আসে, হ্যাঁ, ওই আর স্মেলটা আসে। ওই সময় কিন্তু ইয়া তৈরি হয়, প্রচুর ইথার তৈরি হয়, ইথার না, সিওওআর এর এই সিওওআর, এটার নাম কি, এটা ইথার না অ্যাস্টার, অ্যাস্টার অ্যাস্টার অ্যাস্টার, হ্যাঁ এই অ্যাস্টার কিন্তু ফ্লেভার দেয় ফুডের। কেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম না, মনে নেই? জি স্যার। অ্যাস্টার, অ্যাস্টার হচ্ছে এই ফুডের ফ্লেভার দেয়, প্রচুর অ্যাস্টার তৈরি হয়, তারপরে যে কাঠের এই যে তারা যে পোড়ায় না ভেতরটা, ওখান থেকে একটা ফ্লেভার আসে। ফার্মেন্টেশনের ক্ষেত্রে এই ফার্মেন্টারের ডিজাইনটা, সেটা বড় হোক আর ছোট হোক, এটা কিন্তু একটা বড় ইফেক্ট তৈরি করে। শ্যাম্পেইনের বোতল আপনারা দেখছেন, শ্যাম্পেইনের বোতলে কিন্তু একটা স্পেসিফিক সাইজ আছে।
মানে শেপ আছে, সরি, শ্যাম্পেনের কিন্তু আবার দুই ধরনের ইয়ে আছে, হ্যাঁ, দুই ধরনের শ্যাম্পেন আছে। একটা শ্যাম্পেনকে আমাদের ফার্মেন্টেশন টেকনোলজি নিত হচ্ছে, মানে যে টিচার আমাদের নিত, উনি বলতো হচ্ছে গরিবের শ্যাম্পেন। মানে গরিবের শ্যাম্পেন কি ইউজুয়ালি যেটা মানে রিয়েল শ্যাম্পেন কিন্তু ডাবল ডিস্টিলেশন করতে হয়, তো ডাবল ডিস্টিলেশন করার খরচ অনেক বেশি। আর এখানে এজিং এর একটা ব্যাপার আছে, মানে যত বেশি দিন থাকবে এজিং তত ভালো হবে, ফ্লেভার তত বেশি হবে, ওটার অনেক দাম। তা এখন তাই তাই বলে কি এখন লোকজন শ্যাম্পেন খেতে পারবে না? তো তাদের জন্য সলিউশন হচ্ছে গরিবের শ্যাম্পেন আর কি। গরিবের শ্যাম্পেনে তারা যে কাজটা করতো, শ্যাম্পেনের একটা কিন্তু ইয়া থাকে, এক্সট্রা কিছু ফ্লেভার থাকে, কিছু টেক্সচার থাকে। তারা হচ্ছে এটাকে এবং একটা একটা ইয়া থাকে, একটা স্পার্কলিং ইয়া থাকে শ্যাম্পেনে। এই স্পার্কলিং ইফেক্টে যেটা করতো, কার্বনেটেড করতো আর কি, কার্বন ডাইঅক্সাইড প্রেস করে দিয়ে দেওয়া হতো। সস্তা অ্যালকোহলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রেস করে বাড়তি ফ্লেভার অ্যাড করে ওই ইয়ার মতো বানানো হয়, শ্যাম্পেনের মতো বানানো হয় আর কি। ওকে, তো ওইটার হিসাব আলাদা, কিন্তু অরিজিনাল যে ট্রেডিশনাল মানে শ্যাম্পেন, ওটার বোতলটা আপনারা খেয়াল করে দেখবেন, ইটস শেপ ইজ ডিফারেন্ট, নট লাইক দ্য ইউজুয়াল ওয়ান। এবং এই শেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শ্যাম্পেনের এইজিং এর জন্য। কারণ ওই শেপটা শ্যাম্পেনের মধ্যে একটা সার্টেন টাইপ প্রেশার ক্রিয়েট করে রাখে আর কি, এবং যেই প্রেশারেই এজিংটা হচ্ছে বেস্ট হয়। বুঝতে পারছি স্যার। ইভেন হচ্ছে যেগুলা হচ্ছে এই যে দামি, ওগুলা হচ্ছে কোনো ধরনের মেটাল কভারও ইউজ করে না, ওরা কর্ক ইউজ করে। ইয়া, মেটাল কভার আমি কোনো মানে কস্ট অ্যালকোহলে আমি কখনো দেখি নাই যে তারা মেটাল কভার ইউজ করে আর কি। অলওয়েজ কর্ক ইউজ করা হয়, কারণ এই প্রেশারের একটা ব্যাপার আছে। স্যার এখানে কর্কটা কি হচ্ছে কোনো ধরনের মানে মেটাল কভার তো মেটালই, ওর সাথে তো অর্গানিকের কোনো হচ্ছে মানে কোনো কানেকশনই নাই, বাট কর্কের ক্ষেত্রে কি এটার কোনো অর্গানিক কানেকশন থাকতে পারে এই প্রেসারে? কর্কের একটা কানেকশন কিন্তু থাকার কথা, ইভেন কর্ক থেকে কিছু ফ্লেভারও আসে অনেক সময়। কারণ কর্ক হয় কি মেটাল ভেতরে প্রেশারের সাথে কিন্তু মেটালের কোনো কিছু চেঞ্জ হবে না, মেটাল তো মেটালের মতোই থাকবে, হার্ড জিনিস। কিন্তু কর্ক কিন্তু স্কুইজ হতে পারে, রাইট? স্কুইজ করতে পারে, একটু হচ্ছে আবার প্রসারিত হতে পারে, সো কর্কের একটা ইফেক্ট আছে আর কি। কারণ স্যার হচ্ছে যেগুলা হচ্ছে মানে আমি এগুলো হচ্ছে ইউটিউবে দেখছি, অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা দেখার কোনো সুযোগও নাই। সো ইউটিউবে হচ্ছে যেগুলো দেখছি, ওরা হচ্ছে মানে কর্কের ইয়ের উপর, কর্কের কালার, কর্কের হচ্ছে যেটা হচ্ছে কর্কটা কতটুকু হচ্ছে কতদিন ছিল, কর্ক বেশি দিন থাকলে একটু ফেটে ফেটে যায়, তো হ্যাঁ, হ্যাঁ, ওইটার উপরে হচ্ছে দামটা হচ্ছে ইয়া করে, এবং ওরা বলে যে হচ্ছে যারা রিভিউ করে তারা বলে যে এটা অনেক দামি, এটা এরকম। তো কর্কের সাথে কানেকশনটা আমি বুঝি না। কর্ক হচ্ছে ফ্লেভারেও কিন্তু একটা হেল্প করে। আচ্ছা কর্ক হচ্ছে ফ্লেভারে কিন্তু হেল্প করে, কারণ হচ্ছে ওই এই যে কর্ক গুলো আছে না, এক এক ট্রেডিশনাল ওয়াইন রিফাইনারি কিন্তু এক এক গাছের হচ্ছে ইয়া ইউজ করে, ইউজুয়ালি কর্ক ইউজ কর্ক করে। ইউজ করে গাছ একটু সিমিলার টাইপেরই, বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, সেম গাছ, হ্যাঁ, সেম প্রজাতির ট্রি, এটা যদি ডিফারেন্ট এরিয়া থেকে আনা হয়, তার সেক্ষেত্রেও কিন্তু আলটিমেট ফাইনাল অ্যালকোহলের টেস্ট ডিফারেন্ট হয়। ওকে, যেমন হচ্ছে যে আহ, এই যে কোনো ফার্মেন্টেশনের ক্ষেত্রে, হ্যাঁ, স্পেশালি অ্যালকোহল ফার্মেন্টেশনের ক্ষেত্রে মেইন একটা অন্যতম প্রধান প্লেয়ার স্টেক হোল্ডার হচ্ছে দ্য স্ট্রেন, যে স্ট্রেনটা আমরা ইউজ করতেছি আর কি। এই স্ট্রেনটাই কিন্তু হচ্ছে কমার্শিয়াল সিক্রেট। এই স্ট্রেনটা কেউ ইয়া করতে চায় না, মানে ডেফিনেটলি স্ট্রেন যদি কেউ শেয়ার করে তাহলে তো তার কমার্শিয়াল সিক্রেট হারাই গেল। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ধরেন সবকিছু সেম, মানে যা যা এক্সাক্ট কি বলা যায়, এক্সাক্ট প্রসিডিউর আপনি ফলো করলেন, এভরিথিং ইজ সেম, জাস্ট হচ্ছে আপনি পানিটা ডিফারেন্ট করে দিলেন, তাহলে দেখবেন হচ্ছে ফাইনালি অ্যালকোহলের টেস্ট ডিফারেন্ট, কোয়ালিটি ডিফারেন্ট হয়ে গেছে। জি স্যার। এভরিথিং ইজ সেম। ইভেন স্যার কোকা কোলার যে শুরুর দিকে বোতলগুলো ছিল সেগুলোতেও কর্ক ইউজ করা হতো। তখন অবশ্যই এই হিসাবে একটা আলাদা ছিল আর কি, হয়তো আমি জানি না কোকাকোলার ওই হিস্ট্রিটা, হয়তো এস্থেটিক ভ্যালুর একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। তবে ইফেক্ট একটা আছে কোকাকোলার ক্ষেত্রে কিন্তু থাকার কথা, কারণ কোকাকোলা কি কার্বোনেটেড ইয়া না, ওটা কিন্তু তো একটা সার্টেন প্রেশারের ব্যাপার তো আছে, যদিও ওখানে মাইক্রো অর্গানিজম নাই, বাট কিছু ইয়া তো হচ্ছে আর কি।
কেমিক্যাল রিয়াকশন তো হতেই পারে ভিতরে, সেটা হতো তো মানা নেই আর কি। স্যার এটা তো হয় স্যার, কারণ কোকোলার মধ্যে যে যেটা আর কি বলা হয় হচ্ছে মেন্টস, মেন্টস দিয়ে দিলেই তো ওটা হ্যাঁ অনেক বড় definitely, একটা ইয়ে করে। ওই ধরনের রিয়াকশন হতেই পারে আর কি। আমাদের দেশে আই ডোন্ট নো, মানে ওয়াইন কেন কেউ তৈরি, একমাত্র কেরু এন্ড কেরু বাদে আর কেউই হচ্ছে অ্যালকোহল প্রোডাকশনে ইন্টারেস্টেড না, আই ডোন্ট নো হোয়াই। মানে যেটা হচ্ছে কি যে অ্যালকোহল, ওকে ঠিক আছে, মানে আমাদের হয়তো বা মুসলিম কান্ট্রি দেখে অনেকে এটা ভালো চোখে দেখে না, বাট ফ্যাক্ট হচ্ছে অ্যালকোহল তো একটা কমার্শিয়ালি ইম্পর্টেন্ট সলভেন্ট। এটার প্রচুর ইন্ডাস্ট্রিয়াল, ইভেন আমরা ল্যাবে কি, মানে ল্যাবে কি আমরা অ্যালকোহল ছাড়া চলতে পারি? উই অলওয়েজ ইউজ দ্য 70% অ্যালকোহল, রাইট? স্যার সো এখন এখন তো সারা বাংলাদেশে অ্যালকোহল ইউজ করতেছে হাতে। হ্যাঁ, এগুলো আমাদের কি করতে হচ্ছে? আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে না? এই তা কারণে স্যার আমাদের, হ্যাঁ প্রোডাক্টের কস্টও বেড়ে যাচ্ছে। ডেফিনেটলি, এটা তো আমরা বাংলাদেশে করতে পারতাম। আমি বাংলা এক্স্যাক্টলি, হ্যাঁ বাংলাদেশে মানে অনেক কিছুই স্যার এথিক্যালি দেখা হয় না। ইয়া, মানে আচ্ছা এটার সাথে এক প্রকার মানে সুপারস্টিশিয়াস একটা ব্যাপার স্যাপার কেমন যেন জড়ায় থাকে। মানে সুপার, এটাকে যে কমার্শিয়ালি যে এটা এক্সপোর্টও করা যায়, এক্সপোর্ট বিজনেস হতে পারে, যেটা ইন্ডিয়া করে। ডেফিনেটলি, না ডেফিনেটলি ইন্ডিয়া করে, প্লাস হচ্ছে তুরস্ক আছে না? জি স্যার। তুরস্ক তো একটা মুসলিম কান্ট্রি, যদিও ওরা প্রচুর অ্যালকোহল কনজিউম করে, কিন্তু হচ্ছে তুরস্ক কিন্তু প্রচুর পরিমাণে অ্যালকোহল এক্সপোর্ট করে। হ্যাঁ, এক্সপোর্ট করতে তো দোষ নেই, আমি এখন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট অ্যালকোহল তো তৈরি করতে হবে। আচ্ছা, যেটা হচ্ছে কি, আমার এটা ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি কোর্স, তো এই ধরনের কথা আমরা এখানে আলোচনা করতেই পারি। যে আমার এটা আমার ধারণা হচ্ছে কি, আমাদের দেশের এই এই অনেক বিজনেসম্যানদের এই ভিশনটা নাই, বা এই ইয়াটা নেই, টার্গেটটা নেই, যে একটা সময় দিতে হয় বায়োটেকনোলজিক্যাল, মানে বায়ো প্রোডাক্ট প্রডিউস করতে গেলে না, ইনিশিয়াল একটা ভালো সময় দিতে হয়, যে পুরো সেট আপটা একটু রেডি করতে, সেখান থেকে প্রোডাকশন এসে কোম্পানি হচ্ছে লাভে আসবে। হ্যাঁ, এই অবস্থায় আসতে গেলে একটা সময় দিতে হয়, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগে অনেক বেশি। এবং এটাকে জানি কি বলে, একটা কোম্পানি যখন মানে লাভ করা শুরু করে, মার্জিনাল, হ্যাঁ, এবং একটা কোম্পানি মার্জিনে আসতে কিন্তু বেশ সময় লাগে, যে তার কোনো লস নেই আর কি, সে তখন থেকে মার্জিনে যখন আসে তারপর থেকে সে প্রফিট করা শুরু করে। এই জিনিসটা বাংলাদেশে কেউ করতে চায় না। তবে এইখানে না আরেকটা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনারা করতে পারেন। আমি অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছি, হ্যাঁ, আমার পক্ষে আসলে নতুন ভেঞ্চার করা অলমোস্ট ইম্পসিবল। টেকনোলজি ট্রান্সফার নিয়ে আপনারা চিন্তা করবেন এখন। টেকনোলজি। যে টেকনোলজি ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, এটা কয়েকভাবে হতে পারে। ফর এক্সাম্পল, এই যে ল্যাবরেটরিতে যে ধরে না ভালো ভালো রিসার্চ করতেছে, ল্যাবরেটরি রিসার্চটা তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে নিয়ে যেতে হবে। জি স্যার। We have to take the research from the laboratory to the industry. This is one type of technology transfer. এখন এটা তো গেল হচ্ছে একাডেমিয়া থেকে ইন্ডাস্ট্রিতে, আমি বাংলাদেশের কথা বললাম। The same thing we can do, I mean, for another country, right? Suppose a USA, I mean, American company or a German company, they have technologies. The developed countries, they have the technologies. So we can transfer that technology to our country. It will save us money and it will help us to gain the expertise in shorter time. এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করতে পারেন, এখন কিন্তু এটাই হচ্ছে। কারণ হচ্ছে নতুন করে যেটা হয় কি, একটা টেকনোলজি একদম শুরু থেকে ডেভেলপ করে সেটাকে ফুলি ফাংশনাল অবস্থায় আনা, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর সময় লাগে, প্রচুর ইনভেস্টমেন্ট এখানে দরকার হয়। কিন্তু আমরা যদি টেকনোলজিটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি, এটা কিন্তু আমাদের সেই সময়টা বাঁচায় দিল। এটা কিন্তু সব পক্ষের ক্ষেত্রেই বেনিফিট। এখন ধরেন একটা আপনি বাইরের অলরেডি একটা কোম্পানিকে বললেন যে ঠিক আছে তোমার টেকনোলজি দাও, আমি আমার নিজের দেশে এসে এটা ইউজ করবো, কেন দিবে? জি থিওরিটিক্যালি তারা কেন দিবে না? ভাই ভাই এত কষ্ট করে তারা টেকনোলজি ডেভেলপ করছে, কেন তোমাকে দিবে? সেটা তো দিবে না, বাট তাদেরকে তো সেভাবে প্রস্তাব দিতে হবে যে ইটস অল অ্যাবাউট বিজনেস। হ্যাঁ, এখানে ইমোশনের ব্যাপার না, ইটস অল অ্যাবাউট বিজনেস। ইউ হ্যাভ টু অফার দেম। তারা তো হচ্ছে এই মার্কেটে বিজনেস করতে পারবে, পার্টনারশিপ টাইপের বিজনেস হয়, যে তারা হচ্ছে টেকনোলজি নিয়ে আসবে বাংলাদেশে, হচ্ছে তাদের টেকনোলজি ইউজ করে হচ্ছে প্ল্যান্ট এস্টাবলিশ করা হবে, দে উইল গেট দেয়ার শেয়ার।
এটা কিন্তু আমাদের অনেক অনেক প্রবলেমই সলভ করতে পারে। মানে নিজে থেকে জিনিস ডেভেলপ করে এই জিনিস মানে হঠাৎ করে না করে ফেলা যায় না, আমাদের রিসার্চ বেস সেরকম না যে আমরা হচ্ছে একটা জিনিসকে শুরু থেকে করে একদম ওই লেভেলে ওদের মতো স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। তার থেকে আই থিঙ্ক টেকনোলজি ট্রান্সফার উইল বি এ বেটার চয়েস। তো বাংলাদেশে এরকম মানে টেকনোলজিক্যাল কোম্পানি যে কয়টা আছে এরা এটাই করছে শুরুর দিকে। যেমন মানে আমাদের এই যে লাইফ সায়েন্স সেক্টরে তো একেবারে ওইভাবে নেই, বাট হচ্ছে যেগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সে, যেমন স্যার ওয়ালটন ওয়ালটন প্রথম দিকে হচ্ছে চায়না থেকে চায়নার একটা ব্র্যান্ডকে এনে রিব্র্যান্ডিং করতো, এখন তারা হচ্ছে প্রোডাকশনে গেছে। ওয়ালটন যেটা করতেছে না, তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফারই করতেছে। দিস ইজ কল টেকনোলজি ট্রান্সফার, মানে ওইটা হচ্ছে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, বাট বেসিক তো সেম। যে আমি সেটা বায়োলজিক্যাল ফিল্ড হোক, মেডিকেল ফিল্ড হোক, আর হচ্ছে ওই ইয়াই হোক, ইলেকট্রনিক্সই হোক, বেসিক কিন্তু আমি টেকনোলজিটা বাইরে থেকে নিয়ে আসতেছি। জি স্যার। কিন্তু স্যার বাংলাদেশে এই কালচারটা মানে হচ্ছে না। এটার একটা কি যে এগুলোর কিন্তু একটা পলিসি লাগে, একটা গাইডলাইন লাগে। আমাদের দেশে এই বায়োলজিক্যাল মানে এই বায়োটেকনোলজি গাইডলাইন কিন্তু ছিলই না অলমোস্ট, এবং এখনো যেটা আছে আই ডোন্ট নো সেটা কতখানি কম্প্রিহেন্সিভ টাইপের কি। বাংলাদেশে যে যে এই যে বায়োটেকনোলজি গাইডলাইন, এই গাইডলাইনটা কিন্তু নতুন। আচ্ছা, বাংলাদেশের বায়োটেকনোলজি সাবজেক্টটা হচ্ছে না হয় নতুন, বায়োটেকনোলজি জিনিসটা কি নতুন নাকি? না। হ্যাঁ, বহু আগে, অনেক আগে, মানে আমরা নতুন করে এটা জানতেছি, বাস জিনিস তো অনেক আগে, আমরা নতুন করে নামকরণ করছি জাস্ট, রাইট? জি স্যার। তো বহু বছর আগে থেকে হয়ে আসছে। তো আমাদের এরকম কোনো গাইডলাইনই ছিল না। টেকনোলজি ট্রান্সফার করতে গেলে কিন্তু ওই রিলেটেড গাইডলাইন লাগবে, পলিসি লাগবে। তাহলে কিসের বেসিসে? অনেক জায়গায় আটকায় যেতে হবে। অনেক ধর মানে এগুলো তো ক্লিয়ার কাট কল লাগে, রুলস এর লেখা থাকে লাগে যে ওকে এই জিনিস আনা যাবে, এই জিনিস আনা যাবে না, এইভাবে আনা যাবে। টেকনোলজি ট্রান্সফারের ক্ষেত্রে না কিছু প্রতিষ্ঠান লাগে। এটা যেমন পেটেন্ট তো আপনারা সবাই জানেন, পেটেন্টের যে ব্যাপারটা। আচ্ছা, পেটেন্ট কিন্তু আমরা অনেকে ভাবি যে আমি হচ্ছে পেটেন্ট করলাম আমি সেফ, ব্যাপারটা কিন্তু এরকম না। পেটেন্ট কিন্তু প্রতিটা মার্কেটের জন্য আলাদা আলাদা ভাবে করতে হয়। ইউনিভার্সাল পেটেন্ট বলতে এই দুনিয়ায় কোনো কিছু নাই, আলাদা আলাদা ভাবে পেটেন্ট করতে হয়। ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করে ডেভেলপ করলেন, সেই প্রোডাক্টটা আপনি হচ্ছে ইউএস এর মার্কেটে তৈরি মানে ইউএস এর মার্কেটে সেল করতে চাচ্ছেন, আপনাকে পেটেন্টটা করতে হবে ইউএস এর মার্কেটে। এখন যদি আপনি কয়েকটা মার্কেটের জন্য পেটেন্ট করতে চান, ধরেন আপনি ইউএস এর মার্কেট, জাপান মার্কেট, তারপরে এক ব্রিটিশ মার্কেট, এখন তো আবার হচ্ছে চায়না আর ইন্ডিয়া মার্কেটে কিন্তু বড় মার্কেট। এখন আপনি এই প্রতিটা প্লাস ব্রাজিল, চায়না, ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়া, এই তিনটা মার্কেটও অনেক বড় মার্কেট আর কি। যদিও স্টিল নাও কিন্তু কনজিউমার মার্কেট যদি আমরা হিসাব করি, স্পেশালি এই ধরনের প্রোডাক্টের, ইউএস এর মার্কেট সবচেয়ে বড়। এবং জাপানের লোক সংখ্যা কম হওয়ার পরও জাপানের মার্কেট কিন্তু মানে এই টাইপের হাই এন্ড টেকনোলজিক্যাল প্রোডাক্টের জন্য ওই জাপানের মার্কেট কিন্তু ইন্ডিয়া, ব্রাজিল, চায়না সবার থেকে স্টিল নাও বড় আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, এরকম আলাদা আলাদা ভাবে পেটেন্ট ফাইল করতে হয়। তো এখন দেখা যায় কি যে এই যে আমাদের দেশে কেন ল্যাবরেটরি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই ডিফিকাল্ট স্টিল নাও, আমাদের দেশে আরো বেশি ডিফিকাল্ট না। এখন একজন গবেষক সে হচ্ছে ল্যাবরেটরিতে গবেষণা করতেছে, ধরুন আপনি একটা বায়োটেকনোলজি বেসড প্রোডাক্টই ডেভেলপ করলেন। এখন এই জিনিসটা আপনি ইন্ডাস্ট্রিতে নিতে চাচ্ছেন, এখানে চ্যালেঞ্জ গুলো কি কি? একটা চ্যালেঞ্জ, আপনি একজন বায়োলজিস্ট, আপনি ওই প্রসিডিউর গুলো ঠিক মতো হয়তো বুঝবেন না। হ্যাঁ, কারণ ওখানে অনেক বিউরোক্রেটিক প্রসিডিউর কিন্তু আছে, লগত ব্যাপার আছে, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে। ফার্স্ট এই জিনিসটা হয়তো বুঝবেন না। এবার আরেকটা চ্যালেঞ্জ, যে আপনি একটা জিনিস ইনভেন্ট করলেন, এই ইনভেনশনটাকে আপনাকে এখন পেটেন্ট ফাইল করতে হবে। প্রথমেই কিন্তু আপনাকে পেটেন্ট ফাইল করতে হয়, হ্যাঁ, ফাইল করার পরে সেটা হচ্ছে তারপর আপনি পেটেন্ট আপনি পেলেন, ঠিক আছে। এটার জন্য একটা সময় লাগে, এখানে লগত অনেক ডকুমেন্টেশন করতে হয়, এবং এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট খরচ লাগে, হ্যাঁ, টাকা পয়সার দরকার হয়। ইট নিডস মানি, হ্যাঁ, ভালো টাকা পয়সার দরকার হয়। এখন একজন রিসার্চের এত টাকা পাবে কোথায়? ওকে, এই যে প্রবলেম গুলো, হ্যাঁ। সো এই ক্ষেত্রে এখন যেটা হয় অনেক ডেভেলপ কান্ট্রিতে, বাংলাদেশেও আই থিঙ্ক আছে কিন্তু নট ফর দ্য বায়োলজিক্যাল সায়েন্স, ইনকিউবেটর। ইনকিউবেটরের নাম তো আপনারা শুনেছেন নাকি? আমরা ল্যাবরেটরিতে ইনকিউবেটর ইউজ করি না? জি স্যার। Yes, sir.
কেন ইনকিউবেটর ইউজ করি যে ওটার মধ্যে আমরা মাইক্রো অর্গানিজমকে দেই, তারপর তার ফেভারেবল কন্ডিশন প্রোভাইড করে মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। এরকমই ইনকিউবেটর শব্দটা কোথেকে আসছে আমি জানি না, বাট কাজটা হচ্ছে বেসিক সেম। এরকম কিছু প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে এই ধরনের রিসার্চার বা হচ্ছে এদেরকে কি বলা যায়, এন্টারপ্রেনার। আচ্ছা, দে আর নট এন্টারপ্রেনার, ওকে, স্টার্টআপ। হ্যাঁ, এখন ধরেন আপনি হচ্ছে আপনার ল্যাবরেটরিতে একটা কিছু ডেভেলপ করেছেন, এখন সেটা আপনি মার্কেটে নিতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রি লেভেলে নিতে চাচ্ছেন। তো ধরেন আপনাকে আমি একটা স্টার্টআপ হিসেবে কাউন্ট করলাম। এই ইনকিউবেটর গুলো হচ্ছে এই স্টার্টআপ যারা করে তাদের সাপোর্ট হিসেবে কাজ করে। ইনকিউবেটর যারা তারা যেটা করে, আমি ওয়াশিংটন ডিসিতে কয়েকটা ইনকিউবেটর ভিজিট করেছিলাম আর কি। ধরেন তাদের অফিস স্পেস থাকে, আর আপনি এখন স্টার্টআপে আছেন, আপনার হচ্ছে এখন অত টাকা তো নাই, টাকা থাকলে তো আপনি বড় লোকই থাকতো না, আপনার তো স্টার্টআপ করা লাগতো না। এখন আপনি ইউ ডোন্ট হ্যাভ মানি, কিন্তু এই প্রসিডিউর এবং আপনাকে হচ্ছে বাট এই আইনগত কাজগুলো তো করতে হবে। স্টার্টআপ যেটা করে তারা হচ্ছে তাদেরকে অফিস দেয়, যে ঠিক আছে আপনারা হচ্ছে আপনাদেরকে আমি 1 বছর বা 2 বছর সময় দিলাম, আপনি আমাদের অফিসটা ইউজ করেন। ওকে, আমাদের অফিসে ইউজ করেন, সেখানেই হচ্ছে যাবতীয় মিটিং এভরিথিং করেন। প্লাস হচ্ছে তারা একটা ইকোনমিক্যাল হেল্প করে এদেরকে। ঠিক আছে, আপনি যেহেতু 1 বছর হচ্ছে আপনাকে এরকম এটার পেছনে দৌড়াতে হবে, সো একটা স্টাইপেন্ড এর মতো দেয়, ফান্ডিং দেয়, যে 1 বছর আপনার খাওয়া পড়ার জন্য এই টাকা। প্লাস হচ্ছে ইয়া করে এই যে আইনগত যে ব্যাপারগুলো, যে এই যে পেটেন্ট ফাইল করা, লাইসেন্স নেওয়া, এই হেল্প গুলা করে। অ্যান্ড ফাইনালি এন্টারপ্রেনারদের সাথে মিট করায় দেয়। এন্টারপ্রেনার কি, আচ্ছা, স্টার্টআপ আর এন্টারপ্রেনার মধ্যে পার্থক্য আছে। এন্টারপ্রেনার হচ্ছে তারা স্টার্টআপটাকে প্রমোট করে, নতুন ভেঞ্চারে ইনভেস্টমেন্ট করে আর কি। ওকে, তাই ইনকিউবেটর গুলা ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এখন প্রচুর। তাদের যে এরকম হঠাৎ হঠাৎ খুব ভালো ভালো ইনভেনশন হয়, এমনি এমনি হয় না। ইনকিউবেটর আছে, ইনকিউবেটর গুলো হচ্ছে প্রচুর ব্যাকিং দেয়, তো সাহস করে লোকজন একে আগাতে পারে। ইয়ার নাম শুনছেন না আপনারা? এটার নাম কি, দা শার্ক ট্যাঙ্ক। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট। শার্ক ট্যাঙ্ক এর নাম শুনছেন? এটা আচ্ছা, দি শার্ক ট্যাঙ্ক না, শুধু শার্ক ট্যাঙ্ক, SHARKTANK। হ্যাঁ, এই ট্যাঙ্কের বাংলা কি, আঙ্গুরের ট্যাঙ্ক আর কি। এটা একটা প্রোগ্রাম আর কি। এটা হচ্ছে পিচের শব্দ মনে হয় আপনারা অনেক শুনছেন। ফলের পিচ না আর কি, এরকম প্রচুর ইভেন্ট হয়, এখন বাংলাদেশেও হয় আই থিঙ্ক। এগুলো হচ্ছে ইনভেস্টররা থাকে আর কি। ইনভেস্টরদের সামনে হচ্ছে এরকম ইয়া করতে হয়, আপনার আইডিয়াটা আপনাকে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করতে হবে। এমন আছে 1 মিনিট সময় দেয়, কিছু অনেক সময় 5 মিনিট সময় দিতে পারে। আপনাকে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট করলে হচ্ছে তখন ওই যদি ওই ইনভেস্টররা আর কি, যাদেরকে আমি এন্টারপ্রেনার বলতেছি, তাদের যদি আপনার আইডিয়া পছন্দ হয়, দেখেন দে মে ইনভেস্ট ইন ইউর আইডিয়া। শার্ক ট্যাঙ্ক হচ্ছে এরকম একটা রিয়েলিটি শো ছিল আর কি। তো এই যে এই জিনিসগুলো তো আমাদের দেশে ওইভাবে আসলে তৈরি হচ্ছে না। পিপল নিড ইনকিউবেশন। কারণ আমরা যদি শুধুমাত্র মানে ইনভেনশন কারা করে, ইনভেনশন কিন্তু বিগ ইন্ডাস্ট্রি না কম ইনভেনশন করে। বিগ ইন্ডাস্ট্রিতে তাদের আসলে তারা ব্যবসা করতে এত ব্যস্ত যে তারা ইনভেনশন তাদের পক্ষে করা একটু টাফ। বেশিরভাগ ভালো ভালো ইনভেনশন আসেই হচ্ছে এই রিসার্চ ইনস্টিটিউশন গুলো থেকে, বা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে স্টার্টআপ গুলো থেকে বেশিরভাগ আসে আর কি। বিগরা করে না এমন না, কিন্তু বেশিরভাগ ইনভেনশন এদের কাছ থেকে আসে। কিন্তু এদেরকে প্রমোট করার কোনো প্রসিডিউর আমাদের দেশে নাই। পেটেন্ট সিস্টেমটা এটা কিন্তু বেশ প্যাচানো সিস্টেম। কারণ আপনি একটা ল্যাবে একটা ইনভেনশন করলেন, সেই ইনভেনশনটা আপনাকে হচ্ছে ইয়া করতে হবে ওই, আচ্ছা, আমরা নর্মালি ল্যাবে যখন কোনো কাজ করি আমাদের তারপরে সেটা তো আমরা পাবলিশ করতে হয় না। একবার একবার কোনো কিছু পাবলিশ করলে সেটা কিন্তু পেটেন্ট করা যায় না। এই জিনিসটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, একবার জানতাম না স্যার। এই যে অসুবিধা নাই, আমিও আগে জানতাম না আর কি, আমি পরে জানছি। ওই আমি যখন আমি একবার একটা ইয়াতে ভিজিট করেছিলাম আর কি, ওটা ছিল একটা ইয়া। ও স্যার, আমি একটু টেকনোলজি ট্রান্সফার নিয়ে কথা বলতেছিলাম না। ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর এরকম একটা অর্গানাইজেশন আছে, STC UNM। এটা হচ্ছে ইউনিভার্সিটি
অফ নিউ মেক্সিকোর একটা সিস্টার কনসার্ন, এদের কাজই হচ্ছে টেকনোলজি ট্রান্সফার করা। মানে এই ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোতে যত ইনভেনশন হয় এগুলাতে হচ্ছে ইন্ডাস্ট্রিতে নেওয়ার সময় যে যতগুলো চ্যালেঞ্জ থাকে, যে আমি একটা বললাম না, এই চ্যালেঞ্জ গুলো সাপোর্ট দেওয়া আর কি। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে তো ওখানে গিয়ে আর কি আমি এগুলো জানতে পারছি আর কি। অনেক আগে 2014-এ আমি ওখানে 14, হ্যাঁ, এন্ড অফ 2014-এ ভিজিট করেছিলাম। হ্যাঁ, যেটা বলতেছিলাম, পাবলিশ হয়ে গেলে সেটাকে হচ্ছে পেটেন্ট করা যায় না। তা আসলে এখানে তাহলে এটার সলিউশন কি? যেটা হয়, ধরেন আপনি একটা কাজ করছেন, আপনি হচ্ছে পেটেন্ট ফাইল করলেন, ওকে, তারপর না এক বছর একটা সময় থাকে, যে এক বছরের মধ্যে মানে আগে আপনাকে পেটেন্ট ফাইল করতে হবে, তারপর আপনি পাবলিশ করতে পারবেন। সো লোকজন যেটা করে, আগে হচ্ছে পেটেন্ট ফাইল করে, পেটেন্ট ফাইল করার পরে ওই এক বছর সময় থাকবে, এক বছরের মধ্যে আপনাকে এটা পাবলিশ করতে হবে। মানে এক বছরের মধ্যে পাবলিশ না করতে পারলে কিন্তু বিপদ আছে, কারণ হচ্ছে এই এক বছরের মধ্যে আপনার আবার পেটেন্টের প্রসিডিউর শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করে হচ্ছে এক বছরের মধ্যে আপনাকে হচ্ছে পেটেন্ট নিতে হবে। আর আমরা যেভাবে চিন্তা করি, ডেভেলপমেন্টের চিন্তাগুলো ওদেরটা একটু ডিফারেন্ট। ফর এক্সাম্পল, ইউএসএ তে কেউ একটা ইনভেনশন করলো, প্রথমে যে পেটেন্ট ফাইল করো, যে ইউনিভার্সাল পেটেন্ট বলতে তো কিছু নাই, কিন্তু একটা সিস্টেম আছে। আপনি প্রথমেই না সবগুলো দেশের জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে পেটেন্ট ফাইল করতে হবে না। একটা কংগ্লোমারেট টাইপের আছে প্রতিষ্ঠান, ওটার নাম আমার মনে নেই, গুগল করেন পেয়ে যাবেন আর কি। প্রথমে আপনি একটা পেটেন্ট ওই ইয়াতে ফাইল, একটা কম্বাইন টাইপের পেটেন্ট আপনি ফাইল করতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে এক বছর সময় থাকবে। তো ওরা যেটা করে কি, ওরা এরকম প্রথমে একটা ফাইল করে, ওখানে পেটেন্ট ফাইল করে, এই এক বছরের মধ্যে ওরা হচ্ছে ডিসাইড করে যে ওরা কি করবে। ওরা হচ্ছে ওদের প্রোডাক্টটার উপর বেস করে ওরা ইয়া করে যে কোন কোন দেশের মার্কেট গুলো তাদের প্রোডাক্টের জন্য হচ্ছে বড় মার্কেট আর কি। স্টিল না, ইউএস এর কোম্পানিগুলো তারা চিন্তা করে হচ্ছে বড় মার্কেট হিসেবে, যে ইউএস এর মার্কেট ইটসেলফ সবচেয়ে বড়, জাপানের মার্কেট নিয়ে চিন্তা করে, তারপরে হচ্ছে ইউকে মার্কেট আছে, ওকে, ইউরোপের কিছু আছে। উদীয়মান মার্কেট হচ্ছে কি অলরেডি ওসব অনেক বড় মার্কেট, চীন, চায়না আর ব্রাজিল। এখন অনেক ক্ষেত্রে এগুলো নিয়েও চিন্তা করে, কিন্তু যাদের যেসব মানে এই স্টার্টআপের টাকা পয়সা কম, তারা চিন্তা করে ইউএস আর জাপান মার্কেট নিয়ে। কারণ আপনি যত বেশি মার্কেট টার্গেট করতে যাবেন, আপনার কস্ট তত বাড়বে, পেটেন্ট রিলেটেড কস্ট এবং বিজনেস রিলেটেড কস্ট আর কি। তো বড় কোম্পানিগুলো বাদে তারা আবার হচ্ছে এই চীন, ব্রাজিল এবং ইন্ডিয়া নিয়ে ওই চিন্তা করতে পারে না আর কি। কারণ আপনি যখন পেটেন্ট ফাইল করবেন, তখন আপনার আবার লোকাল রেগুলেশন মানতে হবে। এখন ধরেন আপনি চীনে হচ্ছে পেটেন্ট ফাইল করতেছেন চীনের জন্য, তখন আপনার হচ্ছে চীনের হচ্ছে লোকাল ইয়া করতে হবে। আপনার হচ্ছে কি বলো, চীনের লোকাল রুল মানতে হবে, মানে ওদের পেটেন্টের রুল মানতে হবে। যখন আপনি ইন্ডিয়াতে পেটেন্ট ফাইল করবেন, তখন হচ্ছে ইন্ডিয়ার রুল মানতে হবে আর কি। এরকম অনেক ছিল যে অনেক দেশে পেটেন্ট করতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে, কোম্পানিগুলো বিপদে পড়ে যেত। এখন লোকাল ল্যাঙ্গুয়েজে কেন পেটেন্ট ফাইল করবে? ব্যাপারগুলো শুনতে সহজ বলে একটু কমপ্লেক্স ব্যাপার সেটা কিন্তু। এখন ধরেন ইউএস এর কোম্পানি, সে এখন হিন্দি ভাষায় কেমন পেটেন্টটা লিখবে? আমি যদি বলে মান্ডারিন ভাষায় লেগে, ম্যান্ডারিনে লেগে চায়নাতে সাবমিট করতে হবে, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় আর কি। ব্যাস গোস বুঝে না। তো এই জন্য কোম্পানিগুলো না প্রথমেই যে ডিসাইড করে নেয় কোন কোন মার্কেটের জন্য পেটেন্ট করবে। কারণ আপনি যেই মার্কেটের জন্য প্যাটেন্ট করেন নাই, সেই মার্কেটে যদি আপনার জিনিস কেউ বানায় বিক্রি করা শুরু করে, আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, এটা কিছু করার নাই আর কি, আপনারা ধরতে পারবেন না, মানে লগত ভাবে আপনি ধরতে পারবেন না। আইপ্যাড আছে না, আইফোনের আইপ্যাড হচ্ছে, এরা তো যখন ফার্স্ট চায়নার মার্কেটে ঢোকে, এরা হচ্ছে এই আইপ্যাড নামটা তাদেরকে কিনতে হয়েছিল কত মিলিয়ন ডলারে জানি। চায়নার এক কোম্পানি হচ্ছে আইপ্যাড হচ্ছে নাম রেজিস্ট্রেশন করে বসেছিল আর কি। And, ওদের ওইখানে পেটেন্ট করা। হতে পারে আইপ্যাড তো পেটেন্ট করা হচ্ছে ইউএস এর মার্কেটে, চায়নার মার্কেটে তো ছিল না। তো তখন চায়নার মার্কেটে ঢোকার জন্য তাদের ওই নামটা কত মিলিয়ন ডলারে জানি কিনতে হয়েছিল, জাস্ট নাম, আইপ্যাড নামটা। স্যার এরকম তো গুগলও করছে, গুগল বা ফেসবুক এরাও করছে। হ্যাঁ, আচ্ছা, ওদের যে ডোমেন নাম প্রতিটা দেশের আলাদাভাবে কিনতে হয়েছে,
এক্স্যাক্টলি। অবশ্য না, ডোমেন নামের একটা ব্যাপার আছে, হ্যাঁ, ডোমেন নামের হিসাব আবার একটু আলাদা। ফর এক্সাম্পল, ধরো তুমি একটা ওয়েবসাইট খুলছো alvi.com, alvi.com যদি কিনে রাখো, অন্য কেউ কিন্তু alvi.com নিতে পারবে না, তোমার কাছে কিনে নিতে হবে, ওয়ার্ল্ডের কেউ নিতে পারবে না। জি স্যার, ওই যে কিন্তু ওরা হচ্ছে যে alvi.net এটা তো হ্যাঁ। কেনা নেই, হ্যাঁ, এইটা নিতে পারবে, হ্যাঁ, মানে সাফিক্স সবগুলো ওদের কিনতে হয়েছে। করতেই হবে, তাহলে তো আরেকজন হচ্ছে google.net খুলে বসে থাকবে। আবার প্রতিটা দেশের আলাদা আলাদা সাফিক্স আছে, যেমন ইন্ডিয়ায় আইএন, পাকিস্তানে পিকে, বাংলাদেশে বিপি। মানে সেটাই, ধরো তুমি হচ্ছে alvi.com কিনছো, তার মানে এই না কিন্তু alvi.net ও তোমার, সো তোমার যদি চাও তাহলে ওইটাও কিনে রাখতে হবে। এটা তো লোকজন ইয়া করে সবগুলো কিনে রাখে ডোমেন এখন, এখন তো ডোমেন সস্তা হয়ে গেছে, অনেক কাছে সবগুলো কিনে বসে থাকে। এটা হচ্ছে ওরাও করছে। এরকম কোম্পানিও আছে, মানে কোম্পানি কি এরকম লোকজনও আছে যারা হচ্ছে কিছু করে না, তারা হচ্ছে এই যে বিভিন্ন হাবিজাবি ডোমেন কিনে বসে থাকে এবং পরে ডোমেন বিক্রি করে। ফর এক্সাম্পল, এখন তুমি কোম্পানি দিচ্ছ, হ্যাঁ, আলভি ইন্ডাস্ট্রি, ওকে, এখন ওয়েবসাইট খুলতে চাও alvi-industry.com, আর কোম্পানি তোমার ফেমাস হয়ে গেছে, তোমার তো এই নামটাই লাগবে, এখন ডোমেন কিনতে গিয়ে দেখো আরেকজন ডোমেন নিয়ে বসে আছে, আর তোমার উপায় কি? তার সাথে কন্ট্যাক্ট করে বেশি দামে কিনতে হবে, আর কিছু করার হ্যাঁ, নেই। ওই যে ওইটাই বিজনেস। ধরো আমি সেই পার্সন যার কাজ হচ্ছে ডোমেন কিনে রাখা, আমি কিন্তু কিচ্ছু করি না, আমি জাস্ট ডোমেন কিনে রেখে বসে থাকি, ওকে। একটা বেসিক ডোমেন কিনতে গেছিলাম, মানে খুব কমন আর কি, সো ওটার স্টার্টিং প্রাইস ছিল $2,500। কেন? ও হচ্ছে আর তাইলে হচ্ছে গিয়ে অলরেডি আরেকজনের কাছে ছিল ডোমেনটা, পার্সনের কাছ থেকে কিনতে হতো না। হ্যাঁ, ও পার্ক করে রাখছে। Exactly, exactly. মানে ও যদি আপনাকে ইয়ার থেকে কিনতে হতো তাহলে তো এত টাকা লাগতো না, তাহলে মাত্র কয়েক ডলার মনে লাগে। $15। হ্যাঁ, ওই যে ওই লোক যার আছে না, খোঁজ নিয়ে দেখবেন, ওর হচ্ছে এটা একটা ব্যবসা, কি হচ্ছে অসংখ্য ডোমেন কিনে বসে আছে। আচ্ছা, যাই হোক, অনেক আজাইরা প্যাচাল পেরে ফেলছি। আপনারা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে নতুন ভিডিও লেকচার পেয়ে যাবেন, ওগুলো একটু দেখবেন। আর হচ্ছে এইখানে যে আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই লেকচার কিন্তু শেষ, হ্যাঁ, এই লেকচারের সবগুলো ভিডিও এখানে দেওয়া আছে। ইভেন আপনারা আজকের কুইজের কোয়েশ্চেন থেকে, মানে ওই কোয়েশ্চেন থেকে কোনো কনফিউশন থাকলেও জিজ্ঞেস করতে পারেন আর কি। স্যার, কুইজের ডিউ টাইমের কারণে মনে হয় আমরা সাবমিট করতে পারিনি। ওখানে ডিউ টাইম দেওয়া হচ্ছে 9:30, কিন্তু ওটা হবে 21:30। না না না, 9:30 না, ডিউ টাইম ঠিক আছে, প্রবলেম অন্যখানে। এডেক্সের একটা বিদঘুটে প্রবলেম আছে, ওখানে টাইম দিতে হয় ইউটিসি টাইম, হ্যাঁ, একটা মহা পেইন আর কি। স্যার মানে ধরে 9 ইউজুয়ালি আমাদের অন্যান্য ওগুলো ছিল 20, 19 এরকম। তো 9:30 মেবি এখানে হচ্ছে সকাল 9:30। না, 9:30 আছে না, 9:30 হবে কিন্তু হচ্ছে 10, 11, 12, 13, স্যার উনি 14। মনে হয় ঠিকই বলছেন। হ্যাঁ, ওয়েট, জি স্যার, এটা এই যে টাইমিং এর সমস্যা প্রচুর। মানে এই এটাই মনে হয় হয়েছে হয়তো। আচ্ছা আমি কি এটা মিলিটারি টাইমটা ইউজ করে, যেমন 20 as for 8, 21 for আমাকে 9 একটু, আচ্ছা আমি একটু চেক করি তো টাইমিং আসলে ভুলছি নাকি। মানে এইটা যদি হচ্ছে +6 তো দেওয়া আছে স্যার, মানে বাংলাদেশে এই না, এই টাইম ঠিক দেওয়া আছে, টাইম ঠিক দেওয়া আছে, হ্যাঁ। ওই যে 3 ধরেন, এই যে আমি মাত্র চেক করলাম, মানে যেটা হয় কি, ধরো আমি চাচ্ছি হচ্ছে বাংলাদেশি টাইম 6:30টার সময় এটা হচ্ছে রিলিজ হবে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে 12:30, ওই বিইউএক্স আর কি, হ্যাঁ, 12:30 দিতে হবে। বিইউএক্স এর এই টাইমটা চেঞ্জ করা যায় না। এখন আমি যদি এক্সপায়ারি টাইম 9:30 চাই, তখন আমার ইডেক্সে দিতে হবে 3:30 আর কি। স্যার এটা তো 9:30 দেওয়া আছে, কি মানে মানে এই যে স্যার এটা তো কুইজের সকাল 9:30 মিনিট করতেছে, যেটা মানে দেওয়া আছে এখানে। করতেছে। জি Wait a স্যার। minute. তার মানে আমাদের 3টা বাজে শেষ হয়ে গিয়েছে সাবমিট ও করার টাইম। সরি ভাইজান, ধন্যবাদ। হ্যাঁ, এটা এতক্ষণ, এটা আমার আগে বলতে হয় না। স্যার আমি এখন দেখলাম যে এখানে 9:30, ইউজুয়ালি অন্যান্য জায়গায় সব হচ্ছে 20, 21 এরকম দেওয়া। ও আচ্ছা, আমি হচ্ছে রিলিজ টাইম ঠিক দিচ্ছি, সাবমিশন টাইমে গন্ডগোল পাকাই ফেলছি না। মনে হয় ডেডলাইন ওইরকম আমাদের সকালে এখানে তো দেওয়ার জাস্ট কথা। ডিউ ডেট দেওয়া। এই দাঁড়ান 1 মিনিট, টাইম দেন, এই দাঁড়ান, এই
এই 9:30 হতে গেলে কটা হওয়া লাগবে? আচ্ছা একটু বাড়াই দিই একটু, হ্যাঁ 10:30 করে দিই। কটা দেওয়া লাগবে? না স্যার, এটা স্যার 3:30 দেন, তাহলে হচ্ছে মেবি কাজ করতে পারে। এই না 3:30 না, 3:30 হলে তো ভোর স্যার 3:30, 15:30 দেওয়া লাগবে। 16:30, হ্যাঁ 16টা হিসাব করে স্যার দিই। টাইমটা চেক করতে গিয়ে সব মানে আনসারস গুলো আবার চলে যায়, মানে এখানে একটা সেভ বাটন যদি থাকতো, কারণ মাঝখানে মানে হুম। আচ্ছা কারেন্ট অফ হয়ে সেভ গেলে বাটন তো সেভ বাটন তো দেওয়া থাকার কোথায়? সেভ বাটন না ওইটা স্যার মানে আমার মনে হয়, হ্যাঁ আমার মনে হয় অটোমেটিক সেভ বাটন চলে আসবে, যেহেতু আনসার সাবমিট করার কোনো উপায় ছিল না, তাই সেভও ছিল না, কারণ টাইমই পার হয়ে গেছে, তো সেভ করার কোনো মানেই হয় না। আমার মনে হয় আচ্ছা টাইমটা চেঞ্জ করে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এখানে বাজে হচ্ছে 20 6 ঘন্টা পিছাইলে কত হয়? দুইটা, 2 3 4 5 6 7 8, হ্যাঁ দুইটা মানে হচ্ছে 14, হ্যাঁ 14 15 16। ওকে দাঁড়ান এক সেকেন্ড। স্যার, এটা 15 করে দিলেই হয়ে আচ্ছা যাবে। আমাকে একটু 1 মিনিট সময় দেন, হ্যাঁ জি স্যার স্যার। ট্রাই করে দেখেন। হ্যাঁ হ্যাঁ 1 মিনিট সময় দেন, জাস্ট ওয়েট এ মিনিট। এটা ছিল হচ্ছে চলো। Just one minute. Almost there. ও আচ্ছা এই টাইমে যে গন্ডগোল করে ফেলেছি এ তো আমার মনে ছিল না, দুঃখিত, হ্যাঁ আপনাদের পেইন দেওয়ার জন্য। কোথায় গেল? ওকে অলমোস্ট ডান। নাও ক্যান ইউ চেক ইওর, আচ্ছা এখনই করেন না, হ্যাঁ আমি আরেকটা কাজ করে নিই। আপনারা বাক্সে একটু ডিলিট করতে হবে আর কি, এখনই করেন না, আমি একটু কনফার্ম করি। What? Why it's not solved? টাইম তো চেঞ্জ করে দিলাম, তাও কেন প্রবলেম করতেছে? আচ্ছা আমি একটু রিলোড করি। স্যার টাইম চেঞ্জ হয়ে গেছে। টাইম চেঞ্জ হয়ে গেছে কিন্তু সাবমিশন কি আসছে? স্যার এটা তো চেক করতে হবে, মানে সবগুলো অ্যান্সার দেওয়ার পরে হয়তো আসবে। আমি এখনো ঢুকিনি। টাইম এখন 8:30 দেখাচ্ছে। না 8:30 না, এখনো দেখাচ্ছে না সাবমিট। 10:30 দেওয়ার কথা না? আচ্ছা আমাকে সাবমিট কাজ করছে। আমাকে তাহলে আরেক সেকেন্ড সময় দেন। টাইমে একটু ঝামেলা ছিল, হ্যাঁ সরি, আমি হচ্ছে ওই ডিউ টাইমটা ভুল দিয়ে রাখছিলাম আর কি। সাবমিট অপশন কাজ করছে না। জাস্ট ওয়ান সেকেন্ড আমি একটু চেক করে নিই। এই সবগুলো অ্যান্সার দেন, তাইলে সাবমিট অপশন কাজ করবে, হ্যাঁ ওকে। এই সাবমিট অপশন কাজ করবে, সবগুলো হচ্ছে আপনাদের দিতে হবে, কিন্তু স্টিল নাও ওই মাল্টিপল অ্যান্সার সে নিচ্ছে না, এই প্রবলেমটা সলভ হয়নি আর কি। তাহলে কি এই কুইজটা ফাইনাল হবে? কিসে? স্যার আমরা যে কোনো আচ্ছা এটা কি মানে ওই যেগুলো মাল্টিপল চয়েস অ্যান্সার আছে না, ওগুলোতে হচ্ছে একটা দিয়ে আপনারা সাবমিট করে দেন, and don't bother about the mark, ওকে জি স্যার। don't bother about the mark, আমাদের উদ্দেশ্য তো হচ্ছে লার্নিং ইজ আওয়ার গোল, ওকে নট দ্য মার্ক। সো ঠিক আছে। এত বদার ফিল করার কোনো কারণ নেই, আই উইল টেক কেয়ার অফ ইট, হ্যাঁ ঠিক আছে। এবং আবার বা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এটা মার্ক এরকম দেখায় কেন, হ্যাঁ ওকে স্যার সাবমিট বাটন কাজ করতেছে। ওকে আচ্ছা একটা তাহলে প্রবলেম সলভ হয়েছে, যেটা আমার নিজের দোষ ছিল, সরি, হ্যাঁ
সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ইটস ওকে স্যার। আর হচ্ছে কি জানি আরেকটা প্রবলেম কেন সলভ হচ্ছে না এখন এত ঝামেলা করতেছে, কিন্তু ওই মাল্টিপল অ্যানসারের প্রবলেমটা এখনো যায়নি, আই ডোন্ট নো হোয়াই। আমি হচ্ছে ওই পাইথনের স্ক্রিপ্টটাও চেক করছি এর ফাঁকে, পাইথনের স্ক্রিপ্টও ঠিক আছে, বাট আই থিংক আই ক্যান সলভ ইট এনিওয়ে, নেক্সট এক্সামের সময় সলভ হয়ে যাবে। তাহলে কি স্যার এটা সাবমিট করে দিব এখন স্যার? দেন সাবমিট করে দেব। ঠিক আছে। আর এই মিতুল ভাই, আপনাকে মিতুল ডাকি না? জি স্যার। মিতুল ডাকলে তো সমস্যা নাই নাকি? না স্যার, ওইটাই আমার নিকনেম। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে ওই এইটা এটা আমরা বাদ দিই, হ্যাঁ? এই গ্রেডের কোশ্চেনই হচ্ছে প্রবলেম করতেছে, সো আই নট আই কাউন্ট ইট ইন এ ওয়ে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ এটার আসলে যেহেতু আমি কোশ্চেন যেভাবে করেছি সেই সিস্টেম হিসাবে কাজই করতেছি না, তো এখান থেকে ওই অপশনটা হবে না আর কি। স্যার আমরা কি তাহলে আজকে রাতের মধ্যে কুইজটা সাবমিট করব? আচ্ছা কয়টা টাইম দিচ্ছে একটু দেখে নিই। 10:30টার মধ্যে করে দিতে পারবেন না? হ্যাঁ স্যার পারবো। ওকে, টাইম হচ্ছে গিয়ে সেট করা আছে 10:30 আর কি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা এই টাইম কয়টা পর্যন্ত দেওয়া আছে, কেউ একটু চেক করতে পারবেন? ওকে, 400, 5, 6, 7, 8, 9, 10। Okay, please try to submit by 10:25. Okay. I mean, I put the new time, due time is 10:30, but try to submit it by 10:25, and you will get the assessment after 10:30. স্যার সাবমিট বাটন তো এখনো কাজ করছে না। এই সাবমিট বাটন কিন্তু কাজ করতেছে এখন। না স্যার করছে না। আপনি কি একবার রিলোড দিবেন নাকি? সাইন ইন করে লগ আউট করে লগ ইন করেন তো। এই সাইন ইন বাটন এখন কাজ করতেছে না, আই থিংক কাজ করার কথা। তো সাবমিট কাজ করতেছে, ইভেন মানে রেজাল্টও দিয়ে দিছে। করতেছে আবার করতেছে না। এই রেজাল্ট দিল কেন? রেজাল্ট দেওয়ার কথা না? স্যার তা তো জানি না স্যার, মানে পার্সেন্টেজ দেখাচ্ছে। ও ঠিক আছে, রেজাল্ট তো দিবি, ঠিক আছে। স্যার আমার সাবমিট কাজ করছে না। সবগুলো অ্যানসার দেওয়ার পরে সবগুলো অ্যানসার দেন। হ্যাঁ সবগুলো দিতে হবে। আলভি। জি স্যার। আচ্ছা তো ইয়া দেখাচ্ছে না, না মানে খালি ইয়া দেখাচ্ছে নাকি? পার্সেন্টেজ দেখাচ্ছে স্যার। পার্সেন্টেজ দেখাচ্ছে। আচ্ছা ওকে পার্সেন্টেজ দেখাচ্ছে না, ওকে দ্যাটস এনাফ, পার্সেন্টেজ দেখালি। আর ইয়া অ্যাসেসমেন্ট দেখাবে, হ্যাঁ অ্যাসেসমেন্ট দেখাবে হচ্ছে
10:30 পরে, কারণ এখানে আমি সেট করে দিয়েছি হচ্ছে এই ডিউ ডেটের পরে হচ্ছে অ্যাসেসমেন্ট দেখাবে। ঠিক আছে, তো তখন দেখে ফেললেই হবে। And, আলভি অ্যাসেসমেন্ট কি 100% স্কেলে দেখাচ্ছে না? জি স্যার। Okay. দেখি আপনারা কয়জন সাবমিট করতে পারছেন। আর তানজিনা, আপনার সাবমিট কি কাজ করতেছে? করছে স্যার, কাজ করছে। ওকে, স্যার সাবমিট অপশন কাজ করেছে, কিন্তু আলভি ভাইয়া যেভাবে বললো যে পার্সেন্টেজ দেখাচ্ছে, ওরকম কিছু দেখাচ্ছে না। আলভি জি স্যার। উপরে যেখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে second, উপরে তিনটা অপশন আছে একদম বাক্সের লোগোর নিচে, কোর্স ডিসকাশন প্রোগ্রেস। সো প্রোগ্রেসে পার্সেন্টেজ দেখাচ্ছে, প্রোগ্রেসে গেলে। আলভি Once I find it, thank you. Okay. After 10:30 you will be also able to see the assessment. Yeah, are you there? Yes, sir. Okay, so there was a problem. I mean, there was two problems. One problem was the submit button was dimmed, but it is solved. Okay, so now you can submit the question. And another problem is for the multiple right answers. So it is not solved yet. So what you can do, just choose any right answer. Okay. Okay, sir. Sir, I've Then- finished. I've finished? submitted. Okay, wonderful, wonderful. Thank you. স্যার একটা এনকোয়ারি ছিল Hmm. স্যার, যেগুলো হচ্ছে মাল্টিপল অ্যান্সার, সেগুলা কি মাল্টিপল অ্যান্সার না দিলে কি ওইটা হচ্ছে বাক্স রং দেখাবে এরকম কিছু? এটা এখন আমি বুঝতেছি না, কারণ এটা হচ্ছে ইয়াতে আর কি আফটার 10:30 বোঝা যাবে আর কি। ওকে, ঠিক আছে আফটার 10:30 এটা একটু চেক করো, চেক করার পরে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে স্যার। ক্লাসরুমে মানে গুগল ক্লাসরুমে ইয়ে দিলে হবে না, পোস্ট দিয়ে দিলে হবে না? হ্যাঁ, জাস্ট এখানে পোস্ট দিয়ে দিলে তাহলেই হবে। ডেফিনেটলি গুগল ক্লাসরুমে কিন্তু ডিসকাশনের জন্য খোলা হয়েছে। সো
এখানে পোস্ট দিয়ে দিও আর কি। ওকে স্যার। সো কুইজ সাবমিট করার পর পার্সেন্টেজ দেখার পরেই ওরই হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আগে হচ্ছে কি দেখি যে মানে বাক্স আসলে কি করলো, তারপরে অ্যাকচুয়ালি স্যার এটা এডেক্স এর কপি করছে। না, এটা পুরোপুরি ইডিএক্স এর কপি জি আর স্যার কি। এডেক্স এর কপি করছে, কিন্তু এডেক্স এর মতন তো ভালো করতে পারে নাই। ইয়া দ্যাটস দ্য প্রবলেম। না, আমি আসলে না গতকাল চিন্তা করতেছিলাম যে হচ্ছে ওই গুগল ফর্মে করবো কিনা, কিন্তু ততক্ষণে না আমি বাক্সে করে ফেলছি আর কি। সো আবার গুগল ফর্মে করার মতো এনার্জি ছিল না আর কি। মানে স্যার গুগল ফর্মে করলে ওইটার যে মানে মার্কের যে পার্সেন্টেজ ওভারঅল মার্ক, এটা হচ্ছে মানে আপনি যতক্ষণ না আমাদের না দেবেন ততক্ষণ আমরা দেখতে পারবো না। এটাই হচ্ছে দেখতে পারবো। না, ওইখানে একটা অপশন আছে আবার, মানে অপশন কি অটো অটো অপশন দিয়ে দেওয়া যায়, যে ধরো যে গুগল ফর্মে টাইম সেট করে দেওয়া যায় যে ওর পরে হচ্ছে অটোমেটিকলি তোমাদের কাছে হচ্ছে এটা চলে যাবে, অ্যাসেসমেন্টটা চলে যাবে, সেই অপশনটা টার্ন অন করে দিতে হয় আর কি। এটা হচ্ছে এক জায়গায়, বাট এটা আরেকটু ডেভেলপ করলে ভালো হয়, কারণ স্যার এডেক্সে আমিও ক্লাস করি তো। সো এডেক্সে অনেক মজা, এটা অনেক ঝামেলা মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি মানে কোনটা বাক্স? আচ্ছা বাক্স, আচ্ছা আর এই যেটা কি এই যে বাক্সের যে মাল্টিপল কোশ্চেনের প্রবলেমটা না, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ হবে। হ্যাঁ, এটা ওই কোডিং রিলেটেড একটা প্রবলেম ছিল, এটা ওই নাও আই নো হাউ টু সলভ ইট। এটা ওই এটা হয়েছে কি মানে ওই যেটা হচ্ছে নর্মাল যে দেওয়া থাকে, এটা সমস্যা হচ্ছে কি গুগল ফর্মে কিন্তু কোশ্চেন একটা প্যাটার্নই দেওয়া থাকে, কোডিং কোডিং নিয়ে কিন্তু ওখানে করার কিছু সম্ভব না। না স্যার, মানে ওখানে স্যার অপশনই হ্যাঁ, থাকে স্যার। অপশনই থাকে, কিন্তু বাক্সের কিন্তু একটা মানে এডেক্সে কিন্তু একটা মজা আছে, এডেক্সে হচ্ছে এই পুরো সেটআপটাকে চেঞ্জ করে ফেলা যায়। হ্যাঁ স্যার, কোশ্চেনের যেটা এটা তো ওপেন সোর্স, তো এটা ইজি মানে, কিন্তু স্যার ওই যে পুরোটা কপি করছে তো এই কারণে কিছু ঝামেলা থেকে গেছে। না, যেমন হচ্ছে কালকে আমি যখন এটা পুরোটা পাইথনে করলাম, মানে পাইথনে কি এটা তো ওদের ওই কোড দেখি আর কি করছি, করার পর হচ্ছে আমি এটা দিলাম, এটাতে কি জানি বলে এই প্রোগ্রামকে কি করে জানি কম্পাইল স্যার। হ্যাঁ হ্যাঁ, দিলাম, দেওয়ার পর হচ্ছে এরর দেখালো আর কি। পরে আমি এরর কিন্তু ডিবাগিং করছি আর কি। আই থিংক আই হ্যাভ মিসড এ কমান্ড। স্যার এটা স্বাভাবিক ব্যাপার স্যার। আই থিংক আই হ্যাভ মিসড এ কমান্ড, যে কমান্ডটা হচ্ছে কারণ অন্যান্য এক্সাম গুলোতে আমি এরকম মাল্টিপল অ্যান্সার দিইনি আর কি, মানে আরো 3টা কুইজ দিয়েছি, সবগুলো ছিল হচ্ছে ওই ট্রু ফলস আর এমসিকিউ একটা করে অপশন ছিল। আর এইখানে হচ্ছে ওই মাল্টিপল মানে ওই এইটাই হচ্ছে ফার্স্টে মাল্টিপল কারেক্ট অ্যান্সার এখানে দিয়েছি আর কি। কোডিং এ কিন্তু আমি যেভাবে লেখার কথা সেভাবেই লিখছি, এবং কিন্তু somehow I have missed something, মানে কোনো আরেকটা এক্সট্রা কোড এড করতে হবে আর কি এখানে। বুঝছি স্যার, কোনো অপারেটর অথবা স্ট্রিং অথবা ইন্টিজার অপারেটর মিস করে ফেলছি আমি, কোন একটা মিস হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি না বুঝছি, আই অলরেডি ফাইন্ড আউট কোন অপারেটর আমি মিস করছি, আমার মিস্টেক। স্যার আমরা তো সাবমিট করেছি স্যার, আপনি কি মানে পেয়েছেন স্যার? কিভাবে সাবমিট যদি করে থাকেন সাবমিট মিস হবে না আর কি। হ্যাঁ, সাবমিট মিস হয় না এই সিস্টেমে। দেখি তাও যদি মানে জানতে চাচ্ছেন, যেহেতু ধরেন 1 মিনিট। যেমন স্যার বাক্সে একটা সিস্টেম রাখছে, বাট ওইটা অ্যাক্টিভেটেড অবস্থায়, মানে অ্যাক্টিভ করে নাই ওরা, মানে ইয়ে থেকে অ্যাডমিন। এটা হচ্ছে স্যার ওই প্রতিটা কোর্সের ইমেল নোটিফিকেশন, যেটা এডেক্সেও আছে। অর্থাৎ ধরেন এই যে কুইজ বা অ্যাসাইনমেন্ট, এইগুলার হচ্ছে নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আসবে যে এই। এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, মানে আমি আপলোড করি এখন জানানোর কোনো উপায় নেই, এটা বড় সমস্যা। ওদের হচ্ছে এই সিস্টেমটা আসে যে ধরেন গ্রেডেড কুইজ পাবলিশ করে নাই, কিন্তু যে টাইমটা ওই টাইমের মিনিমাম 3 দিন বা 4 দিন, যেটা হচ্ছে আমি নোটিফিকেশন টাইম দিয়ে রাখবো, ওই টাইমে চলে যাবে। এই সিস্টেমটা বাক্সেরও আছে, বাট ওটা অ্যাক্টিভ করে নাই ওরা।
ঠিক না, আসলে কি নতুন সিস্টেম তো মানে এত খুব কম সময়ের মধ্যে করা হয়েছে তো। জি স্যার, কিন্তু স্যার এই সিস্টেমটা আমার কাছে অনেক পজিটিভ লাগছে। কারণ আমি স্যার ব্যাচেলারে অনেক প্যারা খাইছি। প্যারা খাইতাম কারণ ক্লাসে অনেক বেশিরভাগ টাইমে দেখা যেত 3-4 মাসের মধ্যে অনেক ক্লাসেই হচ্ছে আমার কনসেন্ট্রেশন থাকতো না অনেকদিন। তো বাসায় এসে যখন পড়তে যে আমি থার্ড পার্টির হেল্প নিতাম, খান একাডেমি অথবা সমুজ বায়োলজি বা এই ধরনের কিছু। ওকে, আলটিমেটলি একটা ল্যাক থেকে যেত যে আমার ফ্যাকাল্টি কি পড়াইছে আর আমি কি ইনপুট দিচ্ছি পরীক্ষায়। এই অলওয়েজ প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা মানে অলওয়েজ রয়ে গেছে, আমাদের সময় ছিল, এখনো আছে। মানে আমি নিজে ফ্যাকাল্টি, তো আমিও জানি যে তো এই বাক প্র্যাকটিক্যাল সিস্টেমটা ফিল্ডের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। এইটা হচ্ছে মানে এটা একেবারে বন্ধ করছে। কারণ দেখা যাচ্ছে যে হচ্ছে আমার রাত 11টার দিকে আমি পড়তেছি, তখন হচ্ছে আমি আপনার লেকচারটা বা যে যার এক্সাম, যে স্যারের বা নিচের এক্সাম, তার লেকচারটা যদি শুনি, সো ফ্যাকাল্টি আমার কি পড়াইলো আমি সেটা অ্যাকচুয়ালি শুনতে পারতেছি। নর্মালি থার্ড পার্টি গুলো কিন্তু হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট ফলো করে না, ওরা একটা ইন জেনারেল আইডিয়া দেয়। এটা একটা বড় সমস্যা আর কি। মানে এই জিনিস সলভ কিভাবে হবে সেটাও একটা আরেকটা বড় সমস্যা আর কি। জি স্যার। আচ্ছা, ঘটনা হচ্ছে, আচ্ছা যারা যারা সাবমিট করছেন তাদেরটা না আমি দেখতে পাই। হ্যাঁ, যারা সাবমিট করছেন তাদেরটা চলে আসছে। সাবমিট যদি হয়ে থাকে সেটা মিস যায় না। হ্যাঁ, এখানে আমি লাইভ দেখতে পাই। আচ্ছা, আর হচ্ছে আপনারা তো এখন শুধু হচ্ছে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন। 10:30 পরে একটু চেক করেন, ওখানে তখন অ্যাসেসমেন্টও দেখতে পারবেন। আর আলবি আমাকে একটু বললো যে ওই যেটা নিয়ে তখন কথা হলো না, যে সে কি ধরো যেখানে দুইটা অ্যান্সার দেওয়া আছে, একটা অ্যান্সার দিলে সেটাকে সে কারেক্ট হিসেবে নিতেছে কিনা। ওইটা স্যার 10:30টার পরে। হ্যাঁ, আমাকে একটু জানাও তো এটা, তুই গুগল ক্লাসরুমে পোস্ট করে দিও আর কি। তাহলে আমি হচ্ছে কোডিং এর ব্যাপারটা ফাইনালি সলভ করে দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, যাই হোক, আর যারা সাবমিট করেন নাই বাই 10:25, এখন অনেক সময় আছে, একটু দয়া করে সাবমিট করে দিন। আচ্ছা, এনিওয়ে, আর হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন আছে আর এই এই পুরো লেকচার থেকে? স্যার আমার ভাইবাটা কি আজকে নিয়ে নেবেন তাহলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, আপনি কি আজকে দিতে যাচ্ছেন ভাইবা? আচ্ছা দাঁড়ান, আমরা একটা এই ক্লাসটা শেষ করে তারপর নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, এই যে আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কারো কি আর কোনো কোয়েরি বা কোয়েশ্চেন আছে লেকচার 1 থেকে? লেকচার 1 এর আমার অর্ধেক পড়া হয়েছে, সো অর্ধেক করেছে, আল্লাহ। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা কি আপনারা কাইন্ডলি ওই নেক্সট ক্লাসের আগে কিন্তু নতুন লেকচার দিয়ে দিব আমি। মানে আজকে তো হচ্ছে দিস ইজ টিউসডে, সো বাই থার্সডে দেয়ার উইল বি নিউ চ্যাপ্টার ইন দ্য বাক্স। ওকে, বাট নেক্সট ক্লাসের আগে দয়া করে হচ্ছে লেকচার 1টা শেষ করে ফেলবেন। চেষ্টা করবো স্যার। মানে এই চেষ্টা করলে কেমন হবে, পরের চ্যাপ্টার গুলো কে পড়বে? হ্যাঁ, খালি চেষ্টা করলে। স্যার এই একটা লেকচারেরই 12টা ভিডিও স্যার। একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমি চেষ্টা করবো পরেরগুলোর ভিডিও একটু কম করে ফেলতে। হ্যাঁ, আমি এটা বুঝি। হ্যাঁ, একে তো ভিডিও কোয়ালিটি ভালো না, তার উপর হচ্ছে এরকম 12টা ভিডিও, ইটস টাফ টু বিয়ার। আমি নিজে হলেও পারতাম না, বাট গুড পার্টিস আমাকে নিজে বসে বসে শুনতে হয় না আর কি। হ্যাঁ, বেঁচে গেছে, আল্লাহ বাঁচাই দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে আজকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। হ্যাঁ, চেষ্টা করবেন নেক্সট ক্লাসে হচ্ছে লেকচার 1টা পুরোপুরি শেষ করে ফেলতে, প্লাস আমি থার্সডের মধ্যে নতুন ভিডিও দিব আর কি। যদি পারেন ওইটাও একটু দেখে আসেন। ওকে, তাহলে আজকে বিদায় নেই। হ্যাঁ, কেউ কিছু বলবে?
আর হচ্ছে সাবমিট করতে এখন আর কারো কোনো সমস্যা হবে না, হ্যাঁ সাবমিশনের প্রবলেমটা সলভ, আর হচ্ছে ওই মাল্টিপলের ওইটা পরে আমরা ঠিক করে দিব, সমস্যা নেই। ওকে ওকে স্যার। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম আজকে বিদায় নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আর নিতুল, জি স্যার। আপনি আমাকে একটা পাঠান তো তাহলে, ওই কি বলে আচ্ছা স্যার, গুগল, হ্যাঁ এখন দিচ্ছি। এখানেও পাঠাতে পারেন, গুগল মিটেরও পাঠাতে পারেন। হ্যাঁ আচ্ছা স্যার। এক কাজ করেন, আপনি আমাকে গুগল মিটেরটা পাঠান হচ্ছে 8 এখন হচ্ছে 36 বাজে, তো 10 মিনিট পরে পাঠান, জাস্ট মানে এখনই পাঠিয়ে দেন, আমরা শুরু করব হচ্ছে 45-এ, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, হ্যাঁ।